এরই মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে হুঙ্কার দিলেন, পাকিস্তানে কিছু হলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ। ভারত পাকিস্তান আবারও বড় একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আরব সাগরে দুই দেশই সমুদ্রে ড্রিল শুরু করেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসে পাক সেনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। আপনারা সেই ভিডিও দেখতে রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর কথা বলবো না, আপনাদের সেই মূল ভিডিওটি দেখাবো। সেই মূল ভিডিওটি দেখার আগে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। যাচ্ছে একদিকে আরব সাগরে দুই দেশই সমুদ্রে ড্রিল শুরু করেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পারমাণবিক আক্রমণের হুমকি দিলেন। পাশাপাশি সিন্ধু নদে কোনো ড্যাম তৈরি করলে সেটাকেও উড়িয়ে দেবেন হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি ভারতের সেনা প্রধান বলেছেন প্রস্তুত তার পুরো বাহিনী যে কোনো সময় আবারও পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু হচ্ছে, এবং এই লড়াইতে পাকিস্তান এবং ভারতের পক্ষে কে কোন পক্ষে দাঁড়াবে, বা হঠাৎ করে পাকিস্তান এই মুহূর্তে কেন লড়াইতে আবার এগিয়ে আসছে ভারত, পাকিস্তান তার জবাব কিভাবে দেবে, সকল বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। প্রথম যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান দুই নেতা সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ, অর্থাৎ দিল্লি পুলিশ। বলা হচ্ছে যে লোকসভা ভোটে ভোট জালিয়াতি এবং ভোটার তৈরির যে কাজ, সে ভোটার তৈরির বিষয় ব্যাপক জালিয়াতি করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। তারা বলছে ভোটার তৈরির ক্ষেত্রে এমন এমন নিয়ম তৈরি করে দিয়েছে যেখানে বিরোধী মতের ভোটার রয়েছে তাদেরকে তারা যাতে ভোটার হতে না পারে। আর লোকসভা যে ভোট হয়েছে সেই ভোটে ব্যাপক কারচুপি করেছে নরেন্দ্র মোদী। এই অভিযোগ তুলে তারা ভারতের নির্বাচন কমিশন অভিমুখে আজকে বিক্ষোভ প্রদর্শন করছে। এ সময় বিজেপি সরকারের পক্ষ থেকে কংগ্রেসের প্রধান দুই নেতা নেত্রী প্রিয়াঙ্কা এবং রাহুলকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের সঙ্গে থাকা অনেক এমপি এবং এমএনএসকেও গ্রেফতার করা হয়। কিছুক্ষণ আগের আপডেট বলছে দিল্লি পুলিশ সবাইকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদী এই মুহূর্তে দেশে বিদেশে ব্যাপক চাপে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার উপর ট্যারিফ এবং বড় বড় কোম্পানির কাজ ভারতের হাতছাড়া হয়ে যাওয়া, পাশাপাশি নতুন করে স্যাংশন আসা, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিয়ে ভারতকে কোণঠাসা করতে যে কোনো সময় কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে তুলে ভারতের হাত থেকে কাশ্মীর কেড়ে নেওয়া, এরকম বহু রকম পদক্ষেপ নিতে যাচ্ছে। আর ঠিক সে কারণে নরেন্দ্র মোদী ভীষণ চাপে আছেন দেশে এবং বিদেশে। কোনোভাবেই তিনি কুলিয়ে উঠতে পারছেন না। এর মধ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করে তিনি আবারও আলোচনা বা সমালোচনায় পড়েছেন। দর্শক, লেটেস্ট যে ব্রেকিং খবরটি, কিছুক্ষণ আগের যে ব্রেকিং খবরটি পেলাম সেটি প্রথমেই জানিয়ে রাখছি। সেটি হলো ভারত ঘোষণা দিয়েছে তারা আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারতীয় রুপি ব্যবহার করবে। এতদিন ভারত ব্যবহার করত ডলার, অর্থাৎ আমেরিকার সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকার কারণে ভারত তার রিজার্ভ ব্যাংক, ভারত তার নিজস্ব ব্যাংক, ভারত আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে এখন রুপির ব্যবহার করবে। তারা ডলারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদী এক প্রকার ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করেছে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে
লড়াই ঘোষণা করেছে, ঠিক নরেন্দ্র মোদী একইভাবে। ভারতের রাজনৈতিক অভিভাবকরা বলছেন বা অর্থনৈতিক যারা বোদ্ধা তারা বলছেন এতে করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো টানাপোড়েনে পড়ে গেল। ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলতে নরেন্দ্র মোদী নানান রকম পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন। সেই হিসেবে নরেন্দ্র মোদীর শত্রুদেরকে ভারত বন্ধু বানাতে এগিয়ে যাচ্ছে এবং তার পররাষ্ট্রনীতি রাজনাথ সিং বলি বা আরো যারা রয়েছেন তারা এখন এক এক সময় এক একটি কথা বলছেন যেটা ট্রাম্প বা আমেরিকা বিরোধী। মেজর গৌরব আরিয়া আজকে একটি বার্তা দিয়েছেন, এটা খুবই ভয়ঙ্কর বার্তা। বলা হচ্ছে যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জাতিসংঘে কাশ্মীর ইস্যুটি তুলতে পারেন এবং এই কাশ্মীর ইস্যুটি তুলবেন পাকিস্তানকে সহযোগিতা করতে। তার আগে যে খবরটি দিয়েছিলাম একটু শেষ করে আমি আবার এই খবরে আসছি। তো ভারত যখন ঘোষণা দিয়েছে তারা আমদানি রপ্তানির ক্ষেত্রে $8 ব্যবহার করবে না, এই খবরে আমেরিকা ব্যাপক চটে গেছে। এখন আমেরিকা নতুন করে ভারতের উপর আরো স্যাংশন, আরো অনেকগুলো অবরোধ আনার পরিকল্পনা করছে মিস্টার ট্রাম্প। এবং ভারত আমেরিকার সম্মুখ বাণিজ্যিক যুদ্ধের পলিসিগুলোকে চিন্তা করে তারাও পদক্ষেপ নিতে শুরু করছে। এখন ভারত চাইছে তারা আমেরিকাকে চাপে ফেলে বাধ্য করবে যাতে ভারতের কাছে নত হয় আমেরিকা, কিন্তু আমেরিকা বলছে মরে গেলেও তারা ভারতের কাছে নত হবে না। তাই তারা আমেরিকার মিত্রদের ভারতের ব্যাপারে সতর্ক করছে এবং আন্তর্জাতিকভাবে ইউরোপীয় দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক আস্তে আস্তে কেটে যাচ্ছে। সবকিছু মিলে ভারত আমেরিকার বিরুদ্ধে যে মেজর অপারেশন শুরু করেছে অর্থনৈতিক অবরোধের পরিপ্রেক্ষিতে ডলারকে ডাউন করে দেওয়ার জন্য রুপিকে তার আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহারের যে ঘোষণা দিয়েছে, এটা ভারত এবং আমেরিকার সম্পর্কে একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। আসেন গৌরব আরিয়ার বার্তায় চলে যাই। ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি অনেক সময় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। বিশেষ করে পাকিস্তান ইস্যুতে তিনি সবচেয়ে বেশি বিপজ্জনক শব্দ ব্যবহার করেন। তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘে কাশ্মীর ইস্যু তুলবেন এবং এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করবেন বা তাদের পাশে দাঁড়াবেন। এমন হতে পারে ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন কাশ্মীর ভারতীয় রাজ্য নয় এবং কাশ্মীর ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হতে পারে কাশ্মীরিরা কি চায়, তারা কি স্বাধীনতা চায় নাকি পাকিস্তানের সঙ্গে থাকতে চায় নাকি ভারতীয়দের সঙ্গে থাকতে চায়। অর্থাৎ এই প্রশ্নটি জাতিসংঘ যখন তুলবে অটোমেটিক কাশ্মীরিরা দুটো জিনিস চাইতে পারে, এক স্বাধীনতা, দুই পাকিস্তানের সঙ্গে থাকা, কারণ সেখানে অধিকাংশ জনগোষ্ঠী মুসলিম, তারা কেউ ভারতের সঙ্গে থাকতে চায় না। তো এই ইস্যুটি তুলে কাশ্মীর বিতর্ক শুরু করতে পারেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি মোদীকে সবচেয়ে বড় ধাক্কাটা বা শিক্ষাটা দিতে চান। এখন ভারত কি করবে কাশ্মীর ইস্যুটি নিয়ে? গৌরব আরিয়া বলছেন যে এই ক্ষেত্রে ভারতের কাছে একটা সহজ চাল রয়েছে। সেটা কি? ভারত কাশ্মীরে তার সেনা মোতায়েন করে কাশ্মীরকে পূর্ণভাবে দখলে নেয়া। অর্থাৎ ভারত এমন কিছু করুক জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগেই, যাতে করে ডোনাল্ড ট্রাম্প নেক্সট পদক্ষেপ নেওয়ার সুযোগ না পায়। তার মানে কাশ্মীর তার যে স্বায়ত্তশাসন বা বিশেষ মর্যাদা যেটা বাতিল করেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, তারপরও কাশ্মীরের নিকটে সেনা থাকলেও পুরো কাশ্মীরে সেনা মোতায়েন নেই, সেখানে পুলিশ থাকে। তো কাশ্মীরটিকে এখন পূর্ণ দখলের প্ল্যান করতে চায়, আর এতে করে কাশ্মীরের সাথে ভারতের একটা লড়াই শুরু হবে। ঠিক এই সুযোগটি কাজে লাগাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে। এখন কাশ্মীর ইস্যুটি আসতেছে খুব শিগগিরই জাতিসংঘের, এমনটি ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তাহলে কাশ্মীর কি স্বাধীন হচ্ছে নাকি কাশ্মীর পাকিস্তানের পক্ষে যাচ্ছে?
এই বিষয়টিও হয়তোবা চূড়ান্ত হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর এই দূরত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে। আসেন, আজকে কিন্তু সব গুরুত্বপূর্ণ খবর শুধু ভারত পাকিস্তান নিয়ে। বলা হচ্ছে যে আমেরিকাতে অবস্থান করছেন মিস্টার আসিম মনির। আজকে বোধহয় আমেরিকা ছেড়েওছেন, হয়তো অন্য একটি দেশে ব্রাসেলস বা কোথাও যাওয়ার কথা চলে গেছেন কিনা এখনো কনফার্ম না, বাট আমেরিকায় ফ্লোরিডা ছিলেন। 2 মাসে 2 বার আমেরিকা সফর করলেন মিস্টার ফিল্ড মার্শাল আসিম মনির। ভারতীয় গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদীর হাত ছেড়ে পাকিস্তানের হাত ধরেছে আমেরিকা এবং পাকিস্তানকে দিয়ে শক্ত জবাব বা শক্ত আঘাত করতে চায় ডোনাল্ড ট্রাম্প ভারতে। তাই 2 বার ডেকে নিয়েছেন আসিম মনিরকে। পাকিস্তানের সেনা প্রধানকে ডেকেছেন, প্রধানমন্ত্রীকে না। তার মানে পাকিস্তানের সেনা প্রধানই হলো ক্ষমতার প্রকৃত মালিক পাকিস্তানের। সেই আমেরিকা সফরকালে মিস্টার আসিম মনির শক্ত দুটো বার্তা বিশ্বকে পৌঁছে দিয়েছে। একটি হলো যে তিনি বলেছেন যদি সিন্ধু নদে ভারত কোনো ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে, পাকিস্তান প্রয়োজনে 10টি মিসাইল মেরে সেই বাঁধ উড়িয়ে দেবে। তিনি বলছেন যদি সিন্ধু নদে কোনো বাঁধ তৈরি করা হয় আমরা অপেক্ষা থাকব। যদি ভারত কোনো বাঁধ তৈরি করে, বাঁধ তৈরির পরে সেগুলো আমরা মিসাইল মেরে উড়িয়ে দেব, 10টি মিসাইল মেরে উড়িয়ে দেব। তিনি বলছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটি ভারতের বাপ দাদার সম্পত্তি নয়। কারণ সিন্ধুতে বাদ দিলে পাকিস্তানের 75% মানুষ না খেয়ে মরবে, কারণ তাদের আবাদ, তাদের ফসল চাষ বন্ধ হয়ে যাবে। তাই ভারতকে হুঁশিয়ারি করে আসিম মনির বলেছেন যে আপনি যদি বাঁধ তৈরি করেন ঠিক আছে করেন, বাঁধ তৈরির পরেই আমরা মিসাইল মারব, কোনো ছাড় দেব না। এবং এই ওয়াটার যুদ্ধ 2 দেশের মধ্যে সবচেয়ে বড় ফ্রেমে যুদ্ধ তৈরি করবে, এটিও আসিম মনির বলেছেন। পাশাপাশি আমেরিকা থেকে তিনি আরো বলেছেন যে যদি ভারত কোনোভাবে এক্সপেরিমেন্ট করতে বা দুঃসাহস করে পাকিস্তানে আঘাত করে, এবার পাকিস্তান এই এমন জবাব দেবে যেটা ভারত কল্পনা করতে পারবে না। পাশাপাশি তিনি বলেছেন যদি ভারত কোনোভাবে নিউক্লিয়ার অ্যাটাকের পরিকল্পনা করে, পাকিস্তান পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে চলে যাবে। অর্থাৎ পাকিস্তান তার পকেটে থাকা যত মিসাইল, নিউক্লিয়ার ওয়ারহেড আছে সবগুলো হিট করবে, তাতে করে পুরো পৃথিবীর অর্ধেক তারা নিয়ে চলে যাবে। এটা একদম আসিম মনিরের ভাষার, মানে তার ভাষায় এই শব্দটা ব্যবহার করেছে। তিনি বলেছেন ভারতকে জানিয়ে রাখতে চাই যে আমরা তাদের চেয়েও নিউক্লিয়ারে শক্তিশালী, এবং তারা যদি কোনোভাবে পাকিস্তানে আক্রমণের দুঃসাহস করে কিংবা নিউক্লিয়ার অ্যাটাকে যেতে চায়, তাহলে পুরো পৃথিবীর অর্ধেক আমরা নিয়ে যাব মানে কি উড়িয়ে দিবে, ধ্বংস করে দেবে। বিষয়টা এরকম বুঝিয়েছেন হয়তো। তিনি বলেছেন আমাদের ঘরে মিসাইলের অভাব নেই। এই বক্তব্যের পরপরই ভারত থেকে স্টেটমেন্ট এসছে যে পাকিস্তানের সেনাপ্রধান তৃতীয় একটি দেশে এমন হুমকি কি করে দিল। অর্থাৎ ভারত বলতে চায় পাকিস্তানের সেনাপ্রধান তৃতীয় আরেকটি দেশে বসে অন্য একটি দেশকে পারমাণবিক হামলার হুমকি কি করে দেয়, তাদের বাঁধ উড়িয়ে দেওয়ার হুমকি কি করে দেয়, এই প্রশ্ন তুলেছে ভারত। বলেছে এটি রাজনৈতিক কোনো ভাষা নয় এবং এটি সকল দ্বিপাক্ষিক সম্পর্কের, দুরাষ্ট্রের সম্পর্কের সকল শিষ্টাচার লঙ্ঘন করেছে। কে বলছে? ভারত পাকিস্তানের বিরুদ্ধে। তো এর পরপরই পাকিস্তানের এই বার্তার পর আরো 2 দেশের মধ্যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। কি হয়েছে? বলা হচ্ছে ভারতীয় সেনা প্রধান বলেছেন তার দেশের সকল সেনা, নৌ, এয়ার এবং সকল যে বাহিনীকে যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। শিগগিরই আমরা পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর আবার শুরু করতে যাচ্ছি। ভারতীয় সেনা প্রধানের এমন ঘোষণার পরপরই দেখা গেল আরব সাগরে ছুটে গেছে ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার, ভারতের ওয়ারশিপ, সাবমেরিন
এবং জলপথ দিয়ে যে যুদ্ধের যত রকম কি বলবো ইনস্ট্রুমেন্ট সব এখন আরব সাগরে পৌঁছে গেছে। সাবমেরিন, ওয়ারশিপ থেকে শুরু করে সব রকম প্রস্তুতি নিয়ে আরব সাগরে পৌঁছে গেছে ভারতীয় বাহিনী, ভারতের নেভি। যখন ভারতের নেভি পৌঁছে গেছে আরব সাগরে, তখন তারা সেখান থেকে বলছে যে আমাদের মূল টার্গেট মানে প্রথম ব্যাটল ফিল্ড হবে করাচি। কারণ পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচি এবং করাচি পোর্ট আমরা উড়িয়ে দেব, সঙ্গে পাকিস্তানের বাণিজ্য বা পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ডকে আমরা ভেঙে দেব। ভারতীয় সেনা প্রধানের বক্তব্যের পরপর যখন আরব সাগরে চষে বেড়াচ্ছে, সকল যুদ্ধের প্রস্তুতি নিয়ে ভারত ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 11 এবং 12 তারিখ আরব সাগরে পাকিস্তানের নৌ মহড়া শুরু হচ্ছে। আজকে 11, আগামীকাল 12। এবং পাকিস্তানের নৌবাহিনীর তাদেরও যুদ্ধ জাহাজ, সাবমেরিন সহ সকল প্রস্তুতি নিয়ে সাগরে নেমে গেছে। আন্তর্জাতিক কয়েকটি আউটলেট বলছে ভারত যে জায়গাটিতে বসে আছে, মানে সাগরের যে জায়গাটিতে বসে পাকিস্তানের আক্রমণের পরিকল্পনা করছে, তার 60 নটিক্যাল মাইল দূরে, পানির যে পথ সেটাকে নটিক্যাল মাইল বলা হয়, তো 60 নটিক্যাল মাইল দূরে পাকিস্তান এখন অবস্থান করছে। অর্থাৎ পাকিস্তান নিজেই 60 নটিক্যাল মাইলের মধ্যে ঢুকে পড়েছে ভারতের সামনে গিয়ে, এবং বলছে আজ মানে 11 এবং 12 তারিখ এখান থেকে তারা সাগরে গুলি, বোমা, অর্থাৎ তারা যুদ্ধ প্রশিক্ষণে যা যা ছড়ে, যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছড়বে, অনেক কিছু ছুটবে। তো এই সময়তে অর্থাৎ 11 এবং 12 তারিখে আরব সাগরের এই পথ যেন কেউ ব্যবহার না করে, কোনো বাণিজ্যিক বা কোনো জাহাজ বা কোনো যাত্রীবাহী কোনো জাহাজ চলাচল না করে। অর্থাৎ 11-12 তারিখ ভারতের জাহাজের সামনে বসে পাকিস্তান তাদের অ্যাটাক শুরু করবে। এখন বিষয়টি কি হলো তাহলে? তার মানে ভারত যখন পাকিস্তানকে ভয় দেখাতে চলে এসছে আরব সাগরে করাচির নাকের ডগায়, তখন পাকিস্তান দ্রুত সেখানে তাদের মহড়া শুরু করে দিয়েছে এবং একদম নাক বরাবর এসে হাজির হয়েছে। ইতিমধ্যে ভারতীয় কয়েকটি বাহিনী বলছে, পাকিস্তানের কয়েকটি বাহিনী বলছে তাদের যুদ্ধ জাহাজকে টার্গেট করে পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ জাহাজ চক্কর দিয়েছে। এতে করে ভারতীয় নেভির কাপড় ভেজা শুরু করে দিয়েছে। এখন বিষয়টা হলো, ভারত এবার ঘোষণা দিয়েছে তাদের যুদ্ধটা শুরু করতে পারে তারা নৌপথে আগে। এর আগে তারা আক্রমণ করেছিল এয়ারফোর্স দিয়ে, তো এবার তারা ব্যবহার করবে নৌপথ। আর পাকিস্তান বলছে তারা নৌপথের আক্রমণ মোকাবেলা তো করবেই, এবার তারা পুরো ভারতকে অন্ধকার করে দেবে। এবং পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতবার আমরা ওদেরকে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কান্নাকাটি করে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে সিজফায়ার ঘটিয়েছে, যুদ্ধবিরতি ঘটিয়েছে। এবার এই সুযোগটি ওদের দেব না। ওরা যতটাই আওয়াজ করে, সেনাপ্রধান আসিম মুনির বলেছেন যে ওরা যেভাবে আওয়াজ করে মনে হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশ, কিন্তু কার্যত ওদের আক্রমণ করার পর ওদের কণ্ঠ থেকে আর আওয়াজ বেরোয় না। অর্থাৎ যতটা আকার আকৃতি তারা বৃহৎ কিছু দেখায়, যুদ্ধের পর তাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। তারা সাদা ফ্ল্যাগ উড়িয়ে সীমান্ত থেকে দ্রুত পালিয়ে যায়। দর্শক, এখন বিষয়টি হলো, পাকিস্তান সীমান্তের কাছে ভারত চলে গেছে তাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন সবকিছু নিয়ে, আবার পাকিস্তান সেখানে গিয়ে অবস্থান করছে তাদের নাকের ডগায়। তো এই পরিস্থিতিতে এখন কিভাবে এই যুদ্ধ থামানো যায়? ভারত চাইছে এই সুযোগটি ব্যবহার করতে, আর পাকিস্তান চাইছে এই সুযোগটি তারাও পাল্টা জবাব দিতে। যেহেতু এই মুহূর্তে পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিচ্ছে আমেরিকা, এটা পাকিস্তান কাজে লাগাবে। আবার ভারত যেহেতু চীনের সাথে একটা সম্পৃক্ত হতে চাচ্ছে, সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, ভারত মনে করছে এখন আক্রমণ করলে চীন পাকিস্তানকে সেইভাবে সাহায্য করবে না, নিরপেক্ষ থাকবে, এটা তাদের জন্য প্রয়োজনীয়। তো এই মুহূর্তে এখন এই দুই দেশের মধ্যে
চরম উত্তেজনা, যে কোনো সময় এক আক্রমণ শুরু হবে, যে কোনো মুহূর্তে। এবং ভারতীয় বাহিনীগুলো বলছে তারা যুদ্ধ শুরু করলে পুরো ভারত ব্ল্যাক আউট থাকবে, এবং এইভাবেই তার জনগণকে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ পাকিস্তানে তারা প্রথম দফায়, অর্থাৎ অপারেশন সিঁদুর তারা যখন প্ল্যান করে, তারা একসঙ্গে 100-র অধিক যুদ্ধ বিমান ব্যবহার করে, ড্রোন ব্যবহার করে, এবং তারা ফিল্ডে গ্রাউন্ড ফোর্স নামিয়ে দেবে। তাদের পুরো প্ল্যান ছিল তারা আজাদ কাশ্মীর হয়ে কাশ্মীর মানে পুরো সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢুকবে। একদিকে তাদের মানে যেটা ভারতীয় প্ল্যান, যেটা গণমাধ্যমে আসছে, আকাশে এয়ারফোর্স অ্যাটাক করবে আর গ্রাউন্ড ফোর্স তারা ঢুকবে, আর করাচির আরব সাগর থেকে করাচিকে টার্গেট করবে নেভি। কিন্তু যখন তারা অপারেশন সিঁদুর শুরু করার প্রথম দফায় পাকিস্তান তাদের 6টি গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানকে উড়িয়ে দেয়, অর্থাৎ রাফায়েল, MiG-29, তারপর S-400-কে উড়িয়ে দেয়, তখন ভারত ধাক্কা খেয়ে যায়। কারণ সেই সময়টা আর 6 থেকে 10 ঘন্টা যুদ্ধ করলে ভারত বিশাল বিপর্যয়ের মধ্যে পড়তে, কারণ ভারতের 300-র অধিক সেনাবাহিনী ওই এক আক্রমণই মারা গেছে। তাদের অনেক পাইলট মারা গেছে যারা রাফায়েল চালাচ্ছিলেন, রাফায়েলের পাইলট। ক্রমান্বয়ে সেই তথ্যগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো এই পরিস্থিতির মধ্যে এখন এই যুদ্ধটা একটা ভয়াবহ দিকে যাচ্ছে। পাশাপাশি পাকিস্তান বলছে যে, ভারতীয় কিছু সূত্র বলছে যে এই যুদ্ধে পুরো ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ব্ল্যাক আউট করা হবে, অর্থাৎ যাতে পাকিস্তান টার্গেট করে, এর আগে ব্রাহ্মস মিসাইল স্টোরেজে আক্রমণ, সেনা ঘাঁটিতে আক্রমণ, বেইজে আক্রমণ করছে পাকিস্তান, এবার যেন পাকিস্তান তার J-10C কিংবা 17 থান্ডার এগুলো ব্যবহার করে ভারতের গুরুত্বপূর্ণ জায়গা টার্গেট করতে না পারে, সেই জন্য পুরো ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো ব্ল্যাক আউট করা হবে এমন ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যে কোনো সময় চীনের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান 35 পেতে যাচ্ছে। কয়েকটি সূত্র বলছে 14 আগস্ট। প্রিয় দর্শক, আপনারা সেই আলোচনাটি শুনেছেন। সেই আলোচনাটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।